সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই বিশেষ সাক্ষাৎকারের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম। জনাব ওয়াহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি বর্তমানে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োজিত আছেন। সেক্ষেত্রে আপনার কর্মজীবনের শুরুটা কখন এবং কিভাবে হয়েছিল? আমার বেসিক্যালি কর্মজীবন শুরু হয়েছিল, আমি 22তম বিসিএস পরীক্ষার মাধ্যমে আমি বিসিএস শিক্ষা ক্যাডারে জব করেছি প্রায় 3.5 বছর। দেন 25তম বিসিএস পরীক্ষায় আমি পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হই। 2006 সাল থেকেই আমার এই পুলিশের অগ্রযাত্রা। আপনি বরিশাল জেলায় যোগদান করার পর থেকে বরিশাল জেলাকে কিভাবে সাজিয়েছেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই। বরিশাল জেলা বলা হয়েছে একটা ঐতিহ্যবাহী একটা ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সেই গ্রেটার ডিস্ট্রিক্ট নামে খ্যাত যে জেলাগুলো রয়েছিল 19টি জেলার মধ্যে অন্যতম একটা জেলা। অত্যন্ত রাজনৈতিকভাবে, সামাজিক এবং শিক্ষা সাংস্কৃতিকভাবে সকল দিকে একটা ঐতিহ্যবাহী জনপদ। আমার এই বরিশাল জেলা পুলিশের 10টি থানা রয়েছে এবং এর সাথে ফাঁড়ি, আমার অন্যান্য আইসি এবং আউটপোস্ট মিলে প্রায় 16টি স্থাপনা রয়েছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নদী বিধৌত এলাকা এবং অনেকগুলো খুব রিমোট এলাকায় থানাগুলো অবস্থিত। কিছু আছে স্থলপথ, কিছু আছে নৌপথ এবং আমারগুলো চ্যালেঞ্জেস রয়েছে এই জেলায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে। বিশেষ করে এখানে আমরা দেখেছি যে 10টি জেলার সাথে আমাদের সীমানা রয়েছে এবং এই বিভাগের যে 6টি জেলা, প্রতিটা জেলার সাথে এই কানেক্টিভিটি রয়েছে এবং এটার মেট্রোপলিটন শহর মূল শহরটা। সেই হিসাবে আমাদেরকে সারাউন্ডিং বিবেচনাপূর্বক, নদীপথ বিবেচনাপূর্বক, এখানকার সার্বিক সিনারিও বিবেচনাপূর্বক অনেক চ্যালেঞ্জিং ফেস করেই এই পুলিশিংটা এখানে করতে হবে। প্রতিটা সফল মানুষেরই ছোটবেলায় নানান ধরনের স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আর্মি অফিসার হতে চায়, কেউ বিসিএস ক্যাডার হতে চায়। সেক্ষেত্রে আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল? ছোটবেলার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার জন্য ইচ্ছা ছিল। দেন স্বপ্ন তো চেঞ্জ হয় সিচুয়েশন কেন্দ্রিক। তারপরে আলহামদুলিল্লাহ সেই ডিফেন্স ইচ্ছা ছিল, কিন্তু সেই ডিসিপ্লিন লাইফেই আমি যেহেতু পুলিশে জব করেছি, শুক্রিয়া আল্লাহ। প্রতিটা পেশার মধ্যেই এক এক রকমের চ্যালেঞ্জ থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কোন বিষয়টি আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? আমার কাছে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস মেনটেনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যখন যে সিচুয়েশনস আসে, রাষ্ট্রের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডেডিকেশন নিয়ে প্রতিটা বিষয়কে অত্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের নিরাপত্তা এনশিওর করাই এই মুহূর্তে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটা মানুষের জীবনেই নানান ধরনের অভিজ্ঞতা থেকে থাকে। সেক্ষেত্রে আমরা আপনার জীবনের দুটি অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আপনার ছোটবেলার এবং কর্মজীবনের দুটি অভিজ্ঞতা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আমার বাড়ি মাদারীপুরে। যখন আমার মনে আছে 98 ভয়াবহ বন্যা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রতিটি হল থেকে আমরা টাকা কালেকশন করে এই বন্যার্থদের মধ্যে আমরা বিতরণ করেছিলাম, এলাকায় ত্রাণ দিয়েছিলাম। প্রচণ্ড বন্যা ছিল। একটা অভিজ্ঞতা হলো আড়িয়াল খান নদী বিধৌত নদীর পাড়ে আমার গ্রামের বাড়ি। আর ভোর রাতে ফজরের সময় লঞ্চগুলো আমাদের ঘাটে ল্যান্ড করে। আমরা হঠাৎ করে চিৎকার শুনতে পেয়েছি, নদীর মাঝখানে চিৎকার দিচ্ছেন। যারা নৌকায় করে লঞ্চে ওঠার জন্য আসছেন, এই প্রচণ্ড স্রোতের কারণে একটা নৌকা উল্টিয়ে লোকগুলো সবই পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল এবং প্রচণ্ড ভাটার লোকগুলো শুধু নৌকা ধরেছিল, তারা চলে যাচ্ছে। আমি তখন আমার আত্মীয় আসার জন্য তাকে রিসিভ করতে গিয়েছিলাম, ঢাকা থেকে আসবেন। আমি এবং আমার যে নৌকার মাঝি ছিলেন কেয়ারটেকার, ওকে বললাম দ্রুত চলো, যেহেতু শব্দ পাচ্ছি তখন একটু আলো আধারি ফজরের সময়টা। দ্রুত বেগে আমরা ওই নৌকার দিকে যাচ্ছিলাম। অনেক কষ্ট করে ওই লোকগুলোকে যখন নৌকায় তুলে পাড়ে নিয়ে এসেছিলাম, এক ভদ্রমহিলা, স্পষ্ট মনে আছে, তিনি আমাকে 10টি টাকা দিলেন যে ভাই আপনি 10টি টাকা নেন। আমি বললাম কেন? সে ভেবেছিল আমি বোধহয় খেয়া ঘাটের কোনো মাঝি হবে, এই জন্য আমাকে পেমেন্ট দিতে চাচ্ছি। একটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু একসাথে আমি একটু কষ্ট পেয়েছি, আবার ওনাকে ভালো লেগেছে যে না, সে হয়তো ভেবেছে আমি মাঝি, আমার রেগুলার ডিউটি। এটা ছিল একটা স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা। আর প্রফেশনাল লাইফে আমি সেই হেফাজতে যে তাণ্ডব, 5ই মে তাণ্ডব, আমি ঢাকায় প্রায় দীর্ঘ 10 বছর ডিএমপিতে চাকরি করেছি। বিপ্লব কুমার সরকার আমার ডিসি ছিলেন, আমাদের সাবেক আইজিপি বেনজির স্যার দাদেন কমিশনার ছিলেন। ওই সময় গণভবন এলাকায়, মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় কাভারেজ দেওয়া ছিল আমাদের বড় চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জটা, সেই রুটটা মেনটেন করে ওদেরকে সেই রুট ধরে সেই পল্টন কেন্দ্রিক শাহবাগে যাওয়ার ব্যবস্থা, শাপলাচত্বরে যাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং নিরাপদে রাতের বেলা আমার এই এলাকাটাকে নিরাপদে রাখতে পেরেছিলাম। এটাই মনে হয়েছে ওই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। একটা সময় থানা পুলিশের সেবার মান নিয়ে মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্বিতা কিংবা নানান ধরনের ভয়ভীতি কাজ করত, কিন্তু আমরা বর্তমানে দেখতে পেয়েছি যে থানা পুলিশের সেবার মানের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে আপনি জেলা পুলিশের কর্ণধার হিসেবে বা জেলা পুলিশ প্রধান হিসেবে আপনার জেলার থানা পুলিশের সেবার মান বাড়াতে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আসলে এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের বর্তমান যে পুলিশ প্রধান রয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন, আমাদের পুলিশের নতুন যে সেট আপ আছেন, প্রতিনিয়ত এগুলোকে দেখভাল করে কিভাবে আরও স্বচ্ছতা মেনটেন করা যায়, দুর্নীতি মুক্ত এবং মোর ট্রান্সপারেন্ট মেনটেন করে মানুষের সেবার পরিধি বৃদ্ধি করা যায়। হেডকোয়ার্টার থেকে টাইম টু টাইম ইনস্ট্রাকশনস রয়েছে। তারপরে আমরা যেই ক্ষেত্রগুলোতে মানুষ হয়রানির শিকার হতে পারে সেইগুলোকে অ্যাড্রেস করি। এবং আমাদের বরিশালে ভালো লেগেছে, আমাদের ডিআইজি মহোদয় আখতারুজ্জামান স্যার অত্যন্ত চমৎকারভাবে কিউআরআর একটা সফটওয়্যার তিনি ডেভেলপ করেছেন। কোনো ঘটনা ঘটলে দ্রুত ওই এলাকা থেকেই মেসেজ আসে এবং আমাদের পুলিশ গিয়ে দ্রুত মেসেজ দিয়ে প্রতিটা ঘটনাকে হাইড করার কোনো সুযোগ থাকে না। এবং আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে সকল থানাকে ভাগ করা আছে, কমিউনিটি বেসড পুলিশিং বহমান আছে এবং আমরা পিপল ওরিয়েন্টেড পুলিশ অফিসার হওয়ার কারণে আমরা কোর মেসেজটা পেয়ে যাই। যেই কারণে কোনো লোক থানায় গিয়ে হয়রানির শিকার হোক, কোনো লোক মামলা করার হয়রানির শিকার হোক বা মামলা হওয়ার পর আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে যেন ন্যূনতম কোনো হয়রানির শিকার না হয় বা কোনো করাপশনের শিকার না হয়, এইগুলোকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং রাখার কারণেই আমি বলবো শূন্য না, অনেকটাই প্রশমিত হয়েছে এবং এটা দিন দিন মানুষের পুলিশের প্রতি আরও আস্থা অন্য যে কোনো সময়ের চাইতে আরও বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্ম বাংলাদেশের বড় একটি সম্পদ। সেক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আপনার মেসেজ বা বাণী কি থাকবে? এই মুহূর্তে আমরা দেখেছি যে মাদকাসক্ত, জঙ্গিবাদ এবং কিশোর গ্যাং, এই বিভিন্ন কারণে আমাদের তরুণ প্রজন্ম ডিরেল হয়ে যাচ্ছে এবং আমাদের পরিসংখ্যান বলে গত জানুয়ারি থেকে আমাদের এই জেলায় আমরা তথ্য নিয়েছি প্রায় মোর দ্যান 63 পিপল তারা নিখোঁজ। আমরা 10 জন মাত্র ফিরে এসছে, বাকিটা তারা কিন্তু টিনেজ 13 to 19 তাদের বয়স। এটা আমরা বিভিন্নভাবে মোটিভেট করে আমরা তরুণ প্রজন্মকে একটাই মেসেজ, ওনারা যেন কোনো মাদকের ছোঁয়া যেন তাদেরকে টাচ না করে, কোনো ডিরেল, কোনো অপশক্তি বা কোনো কুচক্র যেন তাদেরকে জঙ্গিবাদে আসক্ত না করে এবং তারা যেন পারিবারিকভাবে পরিবারের সর্বোচ্চ দৃষ্টির মধ্যে থেকে তাদের যার যার ডিউটি সম্পাদন করে। এবং আমি তরুণদের জন্য বলবো যে আপনার সুশিক্ষা শিক্ষিত হয়ে এ দেশ বিনির্মাণে তারা যেন সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে কাজ করতে পারে। তাহলে হয়তো যেই পরিবার থেকে আসুক ওর পিতামাতার স্বপ্ন পূরণ হবে, এ দেশ গঠনে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখার তাদের সুযোগ আছে। বাংলাদেশ নিয়ে সবাই স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? নিঃসন্দেহে আমাদের প্রধানমন্ত্রী যে ভিশন 2021, ভিশন 2041 এবং উন্নত সমৃদ্ধ একটা অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধে লালিত একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমাদের কাম্য। যে পথে আমরা ধাবমান হচ্ছি বিশ্বের সাথে তাল মিলিয়ে, নিঃসন্দেহে আমি পজিটিভ লোক, বাংলাদেশকে আমরা সেই উন্নতির স্বর্ণ শিখরে আমরা দেখতে চাই। আমরা আমাদের সিএনআই বিশেষ সাক্ষাৎকারের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমাদের একটাই মেসেজ বরিশাল জেলা পুলিশের হিসেবে বলবো যে আপনারা সমালোচক যিনি সমালোচনা পছন্দ করি, যিনি তথ্য দিবেন, সত্যকে সত্য বলে আমাদের কাছে প্রকাশ করবেন এবং আমরা চাই আমাদের সাথে হাইলি কানেক্টেড হয়ে বা কানেক্টেড না হয়েও আপনি যেন সমাজ উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে যে কোনো ধরনের মাদক হোক, যে কোনো অপরাধ হোক, পুলিশের বিপক্ষে হোক, কাইন্ডলি আপনারা আমাদেরকে যেন সত্য তথ্যটা আপনারা দিয়ে যান, তাহলে হয়তো এটা আমরা উপকৃত হবে, মানুষও উপকৃত হবে। জনাব ওয়াহিদুল ইসলাম, আপনি শত ব্যস্ততার মাঝেও সিএনআই বিশেষ সাক্ষাৎকার সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ, আপনার এই চমৎকার আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখাবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।